আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পহেলা রমজান আল আকসা অভিমুখে লং মার্চের আহ্বান জানালো হামাস। এরপরেই জানিয়ে দেব সিরিয়ায় ইরান সমর্থিতদের ঘাঁটিতে ইসরায়েলি হামলা। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। আরও জানিয়ে দেব দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা, যে শর্তে যুদ্ধবিরতি চায় হামাস। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের জাতীয় পরিষদ শেষ মুহূর্তে অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজা ও আল আকসার অবরোধ একই সূত্রে গাঁথা। পহেলা রমজান আল আকসা অভিমুখে লং মার্চের আহ্বান জানালো হামাস। জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল আকসা মসজিদ অভিমুখে লং মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া। তিনি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন, আল আকসা মসজিদ ও গাজা উপত্যকার উপর আরোপিত ইসরায়েলি অবরোধের কোনো পার্থক্য নেই এবং দুটি অবরোধ একই সূত্রে গাঁথা। অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইহুদিবাদীরা জবরদখল করে রেখেছে। ওই মসজিদে মুসলমানদের নামাজ আদায় করতে যাওয়া ইসরায়েল সরকারের মর্জির উপর নির্ভরশীল। সম্প্রতি ইসরায়েলের উগ্র স্বরাষ্ট্রমন্ত্রী বেন গাভির ঘোষণা দিয়েছেন, আসন্ন রমজান মাসের নিরাপত্তাগত কারণে মুসলমানদের আল আকসা মসজিদে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হবে। তবে এ ঘোষণার পরই কাতার প্রবাসী হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া লং মার্চ করার আহ্বান জানালেন। চাঁদ দেখা যা সাপেক্ষে ফিলিস্তিনে আগামী 10 অথবা 11 মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। হানিয়া তার ভাষণে বলেন, আল আকসা সহ অন্যান্য পবিত্র স্থান আন্তর্জাতিক আইনে পরিচালিত হতে হবে। ফিলিস্তিনি জনগণ সব রকম প্রতিরোধের মাধ্যমে তাদের মসজিদ ও গির্জা সহ অন্যান্য পবিত্র স্থাপনা রক্ষা করবে। প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই আল আকসা মসজিদের আশপাশে ফিলিস্তিনি জনগণের উপর হামলা জোরদার করে ইহুদিবাদী ইসরায়েল। চলতি বছর গাজা যুদ্ধের কারণে বিষয়টি অন্যরকম গুরুত্ব পাচ্ছে। গাজায় ভয়াবহ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, আসন্ন রমজানে ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে অনেক বেশি সহিংস আচরণ করবে। গত 7 অক্টোবর থেকে পর্যন্ত গাজা উপত্যকায় 30,000-এর বেশি মানুষকে হত্যা করার পাশাপাশি পশ্চিম তীরে 410 জনকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার সেনাদের পাশবিক হামলায় শুধু পশ্চিম তীরে আহত হয়েছেন 4,600 ফিলিস্তিনি। সিরিয়ায় ইরান সমর্থিতদের ঘাঁটিতে ইসরায়েলি হামলা। সিরিয়ার দক্ষিণ পশ্চিমের দামেস্ক শহরের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইরান সমর্থিত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। রাতে ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তীব্র অভিযানের সর্বশেষ হামলা বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি শত্রুতা দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। তারা দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যম সানা আউটলেট জানায়, ক্ষয়ক্ষতিগুলো বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত লেবানিজ টেলিভিশন আল মায়াদিন জানায়, সিরিয়ার রাজধানী সুরক্ষিত সায়েদা জয়নাব এলাকায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে একটি প্রধান শিয়া মাজার রয়েছে। আঞ্চলিক গোয়েন্দা সূত্র বলছে, সায়েদা জয়নাবের পাড়ায় ইরানের কুদস ফোর্স এবং এর সমর্থিত মিলিশিয়াদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলছে, ইসরায়েলি হামলাগুলো দামেস্কের কাছে লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দুটি স্থানে হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলোর 200-টিরও বেশি উপাদান ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ওই ধরনের ত্রুটি বের হয়ে পড়ে, যা উত্তর কোরিয়া তার প্রতি আরোপিত নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওয়ানশিক বলেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে উত্তর কোরিয়ার অস্ত্র কারখানাগুলো পুরোদমে সক্রিয় রয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে শিন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া হিসাবে অনুযায়ী পিয়ংইয়ং সেপ্টেম্বর মাস থেকে পর্যন্ত রাশিয়াকে প্রায় 6,700 কন্টেইনার পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যা আরও বেশি। যুক্তরাষ্ট্রের হিসাবে দেখা গেছে সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া 10,000 কন্টেইনারও বেশি অস্ত্রশস্ত্র বা এই ধরনের সাজ সরঞ্জাম রাশিয়াকে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র এই হিসাব শুক্রবার ঘোষণা করে, যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার 500টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেনের নিরাপত্তা বিভাগের মতে ডিসেম্বর থেকে উত্তর কোরিয়ার অস্ত্রগুলো ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তারা বৃহস্পতিবার জানায় যে রাশিয়া তখন থেকে কমপক্ষে 20টি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা এও জানায় যে ক্ষেপণাস্ত্রগুলো বেসামরিক লোকজনকে নিহত বা আহত করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পরিচালিত 26শে জানুয়ারির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়া উত্তর কোরিয়ার সাথে কোনো রকম সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার কথা অস্বীকার করেছে। তদন্তকারীরা নিশ্চিত যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে 2রা জানুয়ারি পাওয়া একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলোর তৈরি। সূত্র ভয়েস অব আমেরিকা। দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজা, যে শর্তে যুদ্ধবিরতি চায় হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এখনো চলছে বৈঠক। এ বিষয়ে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানান, আলোচনায় আপত্তি না থাকলেও সম্পূর্ণ যুদ্ধবিরতির পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় তারা। এদিকে রাফায় স্থল অভিযান ইস্যুতে নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। কয়েক লাখ ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থল রাফায় হামলা হলে এর ফল ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি। প্রায় 5 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজা উপত্যকা। অনাহারে থাকা শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে উপত্যকার বাতাস। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি, যাদের একটি বড় অংশই শিশু। যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে গাজায় হামলা জোরদারে বদ্ধপরিকর ইসরায়েল, যার বর্তমান লক্ষ্য রাফা। এদিকে রাফা স্থল অভিযান ইস্যুতে নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। কয়েক লাখ ফিলিস্তিনি শেষ আশ্রয়স্থল রাফায় হামলা হলে এর ফল ভয়াবহ হবে সতর্ক করেছেন তিনি। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, রাফায় অভিযান চালানোর অর্থ হবে বিশ্ববাসীর ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়া। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হাসপাতাল। সবশেষ জ্বালানি সংকটে কামাল আদওয়ান হাসপাতালের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অপুষ্টির কারণে হাসপাতালটিতে প্রাণ গেছে 4 শিশুর। জাতিসংঘের কৃষি বিষয়ক সংস্থা এফও এর তথ্য মতে গাজার 1/4 বেশি পানির উৎস ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 46% ফসলি জমি। জ্বালানি সংকটে মিলছে না প্রয়োজনীয় ত্রাণ। এমন পরিস্থিতিতে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে অবরুদ্ধ গাজার 1/4 বাসিন্দা। জাতিসংঘের হিসাবে গাজায় 3,60,000 ভবন সম্পূর্ণ কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে পরিত্যক্ত এসব ভবনে আশ্রয় নিয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। এদিকে দ্বিরাষ্ট্র সমাধান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব ক্রমেই বাড়ছে। বুধবারও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন। সূত্র আল জাজিরা। পাকিস্তানের জাতীয় পরিষদ শেষ মুহূর্তে অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি। জাতীয় পরিষদের অধিবেশন ডাকা নিয়ে জটিলতার কেন্দ্রে ছিল অবশিষ্ট সংরক্ষিত আসন বরাদ্দ। সরকার গঠনে পিএমএলএন ও পিপিপির নেতৃত্বে 6 দলীয় জোটের আলোচনা চলছে। 2রা মার্চের মধ্যেই 6 দলীয় জোটের এ সরকার গঠিত হতে পারে। শেষ মুহূর্তে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর আগে তাকে পাশ কাটিয়েই আজ বৃহস্পতিবার জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছিল। প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে অধিবেশন আহ্বান করেন বলে সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে জানানো হয়। পাকিস্তানের সাধারণ নির্বাচনের 21 দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন পেতে এই দলে যোগ দিয়েছিলেন। অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোয় প্রেসিডেন্ট আলভির সমালোচনার মুখর হন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএনএ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতারা। প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনেরও অভিযোগ আনেন তারা। প্রেসিডেন্ট আলভি অধিবেশন না ডাকার বিষয়ে অনড় থাকলেও জাতীয় পরিষদের স্পিকার অধিবেশন আহ্বান করেন। তবে প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে স্পিকার অধিবেশন ডাকতে পারেন কিনা তা আইনি বিতর্ক শুরু হয়।